মানবতা বিরোধী অপরাধ মামলায় মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন ৩ বিচারক। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৫টি আইনে সংশোধনী চেয়ে ইসির প্রস্তাবনা। প্রার্থিতা সহ বেশ কিছু বিষয়ে আসছে পরিবর্তন। (২০২৭) সালের হজ প্যাকেজ ঘোষণা। সরকারি ব্যবস্থাপনায় খরচ ৬,১৫,২৬৫ টাকা। বিমান ভাড়া কমছে ২৪,০০০ টাকা। এক বছরও ক্ষত শুকায়নি মাইলস্টোন ট্র্যাজেডির। ৩৬টি প্রাণের শূন্যতা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। শোককে শক্তিতে পরিণত করার তাগিদ। মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার করা হয় তাকে। মানবতা বিরোধী অপরাধ সহ বেশ কয়েকটি অপরাধের তদন্ত করা হবে তার বিরুদ্ধে। ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হস্তান্তর করা হয় সেনা সদরে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে মঙ্গলবার চিফ প্রসিকিউটর এক আবেদনে ট্রাইব্যুনালকে জানান, ১/১১ থেকে ৫ই আগস্ট পর্যন্ত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে মোজাফফর হোসেনের সম্পৃক্ততা তদন্ত করা হবে। মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ড নামী ওই ফেক ব্যক্তি, তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। পরে ২৩ জুলাই মোজাফফরকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ২। সেদিনই এই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে তাকে। গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য। আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার কোর্ট মার্শালেই হবে বলে জানান চিফ প্রসিকিউটর। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা, সেটি সেনা আইনে বিচার হবে। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৫টি আইনে সংশোধনী চেয়ে প্রস্তাবনা দিয়েছে নির্বাচন কমিশন, যা দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। নির্বাচন আইন ও আচরণবিধির সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকের পর কমিশন কর্মকর্তারা জানান, প্রার্থিতা, প্রচার ও আচরণবিধি লঙ্ঘন সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করতে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। এতে যোগ দেন ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব। নির্বাচনী প্রচারণের সময়সীমা বাড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় নিয়ন্ত্রণ আরোপ এবং মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারে বিধিনিষেধের প্রস্তাব আছে। এছাড়া এ সংশোধনীর ফলে নির্বাচনে প্রার্থী হওয়া সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি, ঋণখেলাপি এবং ঋণখেলাপির জামিনদারদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করার প্রস্তাব রাখা হয়েছে। মিথ্যা ও অপতথ্য ছড়ানো এবং সাইবার বুলিং প্রতিরোধে একটি আইনজীবী প্যানেল গঠন করেছে সরকার। এই প্যানেল কিভাবে কাজ করবে সে ব্যাপারে ১ সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে কাস্টমস, ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনে মামলা হতে পারে। প্রধান ব্যাপার হচ্ছে ডিসইনফরমেশন। মঙ্গলবার সচিবালয়ে সরকারের নানা বিষয় তুলে ধরতে ও গণমাধ্যমের সাথে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিতে নিয়মিত এই সংবাদ সম্মেলন। এটা রাষ্ট্র বা সরকারের দায়িত্ব আছে যে সে মানুষকে লিটারেট করবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, যারা অপতথ্য ছড়ায় ও সাইবার বুলিং করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একটি আইনজীবী প্যানেল তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি, ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই
আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কাস্টমস, ইমিগ্রেশন ও পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হতে পারে। উনি আইসিটিতে মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত এবং উনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন মৃত্যুদণ্ড। সম্ভবত এই কারণে প্রতিষ্ঠানগুলো আর নতুন করে এটা করেনি, কিন্তু আমি একমত যে যেখানে আইন ভঙ্গ হয়েছে সেটার অন্তত একটা প্রাতিষ্ঠানিক রেকগনিশন দরকার। যিনি এই আইনগুলো ভঙ্গ করেছেন সেটা নিশ্চয়ই সরকার করবে। বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকে সামান্যতম প্রশ্রয় দেবে না বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। সরকারের অগোচরে ঘটনা ঘটে যাচ্ছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান আছে। এ তথ্য জানিয়ে মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমে সংশ্লিষ্টদের সহায়তার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে পঞ্চগড়, টাঙ্গাইল ও কক্সবাজার সহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, জনগণকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে সরকার। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হবে না। মন্ত্রীর আশা, বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমে কমে আসবে মামলা জট। পারিবারিক সহিংসতা আইন, যেখানে আপনার স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের আন্ডারে আপনার প্রিএমশনের কেস টার্গেট, এই ধারাবাহিকতা 62%, 62.02% যে ড্রপ 3 মাসে হয়েছে, এটা যদি কন্টিনিউ করে তাতে যা আসবে। ২০২৭ সালের হজ যাত্রায় বিমান ভাড়া কমানো হলেও সার্বিকভাবে বেড়েছে প্যাকেজের খরচ। হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রীদের বিমান ভাড়া ১,৫৪,০০০ টাকা থেকে কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী ২টি হজ প্যাকেজ ঘোষণা করে জানান, এবার প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। পবিত্র হজ পালনের আগে প্রতি বছরই সরকারি ও বেসরকারিভাবে প্যাকেজ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন হজ প্যাকেজ ঘোষণা দেন ধর্মমন্ত্রী। ২০২৭ সালের হজ প্যাকেজ, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে 2টি হজ প্যাকেজ নির্ধারণ করে। প্যাকেজ 1-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং প্যাকেজ 2-এর খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। হজযাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি সরকারের মুদ্রা বিনিময় হার, খাওয়া এবং সার্বিক খরচ বেড়ে যাওয়ায় হজের সার্বিক খরচ কিছুটা বেড়েছে এবছর। হজ প্যাকেজ 1-এ অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা। মন্ত্রী জানান, ২০২৫ সালে বিমান ভাড়া ছিল ১,৬৭,০০০, যেখানে ২০২৬ সালে ছিল ১,৫৪,০০০। সেখানে এবার ২৪,০০০ টাকা কমিয়ে বিমান ভাড়া করা হয়েছে ১,৩০,০০০ টাকা। বিমান ভাড়াটা নির্ধারণ করে সবার সাথে কথা বলে আলোচনা করে। পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে? যেখানে ২ লক্ষ টাকা ছিল সেখানে ১,৩০,০০০ টাকা। ২০২৭ সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে ৮ই এপ্রিল এবং হজ অনুষ্ঠিত হতে পারে ১৫ই মে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্যাকেজ ঘোষণা করতে পারে বুধবার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সদস্য দেশগুলোর মধ্যে ভিসা সহজ করতে কাজ করছে বিমস্টেক। তবে এজন্য প্রয়োজন দেশগুলোর একমত হওয়া। একই কারণে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারেনি সদস্য দেশগুলো। ঢাকায় বিমস্টেক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন বিমস্টেকের সেক্রেটারি ইন্দ্রমণি পাণ্ডে। কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেবের সাথে মতবিনিময় সভা। এ আয়োজনে ৩০ বছর পূর্ণ করতে চলা বঙ্গোপসাগর সংলগ্ন ৭টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেকের নানা দিক তুলে ধরেন সংস্থাটির সেক্রেটারি ইন্দ্রমণি পাণ্ডে। ২০০৪ সালে একটি ফ্রেমওয়ার্ক সই হলেও সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হয়নি কখনোই। কেন জোটটি তেমনভাবে সফল হতে পারছে না, এমন প্রশ্নের জবাব দেন ইন্দ্রমণি।
এ বিষয়ে অনেকগুলো কমিটি কাজ করছে, তারা নিয়মিত সভা করছে, আলোচনা করছে, কখনো কখনো আলোচনায় অগ্রগতি হচ্ছে। আমরা বেশ আশাবাদী যে আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে ফলাফল দেখতে পাব। ভিসামুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মতো এই জোটের দেশগুলোর মধ্যেও ভিসা সহজ করার সুযোগ থাকলেও কেন তা করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবও দেন তিনি। আমাদের মধ্যে ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা হয়, তবে এর জন্য সদস্য দেশগুলোকে একমত হতে হবে। মিয়ানমার জোটভুক্ত দেশ হলেও রোহিঙ্গা সংকট সমাধান রাজনীতিবিদদেরই হাতে, বলেন ইন্দ্রমণি পাণ্ডে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। 1 বছর আগে থেমে গিয়েছিল বহু কোমল প্রাণ। সময় এগিয়েছে, নতুন শিক্ষাবর্ষ এসেছে, ক্লাসও চলছে, কিন্তু কিছু বেঞ্চ আজও যেন অপেক্ষায় পরিচিত মুখগুলোর জন্য। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এ আজ ছিল শুধু নীরব অশ্রু। শ্রদ্ধায় স্মরণ করা হয় সেই দিনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের। কিছু শূন্যতা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। কিছু কান্নার শব্দ হয় না, নীরবতাতেই রয়ে যায়। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, তবু এই ক্যাম্পাসে পা রাখলেই যেন মনে হয় কোথাও থেকে ছুটে আসবে ছোট্ট ছোট্ট পায়ের শব্দ, ভেসে আসবে টিফিনের হাসি। কিন্তু বাস্তবতা বড় নির্মম। যাদের জন্য ছিল সেই কোলাহল, তাদের অনেকেই আজ শুধুই স্মৃতি। আমাদের যে নিষ্পাপ 28টা শিশু, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক, 1 জন আয়া, ঠিক এই জায়গায় অকালে মৃত্যু বলে ঢলে পড়েন। দুর্ঘটনা কবলিত ভবনের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ান শিক্ষক, কর্মকর্তা আর কর্মচারীরা। হাতে সাদা ফুল, চোখে অশ্রু, চলে নীরব প্রার্থনা। যারা নিজের চোখে দেখছে এই আগুন ধোয়া, তারা তো অলরেডি অনেক ট্রমাটাইজ। তো এখনের যে পরিস্থিতি, এখন হচ্ছে স্বাভাবিক বলতে গেলে, আগের থেকে অনেক বেটার। বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আমাদের ঠিকই ডিউটিটা দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার চোখের সামনে ঠিক 1 বছরের কাহিনীটা ভাসতেছে। সেই বাচ্চাদের আর্তনাদ, সেই আগুন লেগে যাওয়া, প্লেন পড়া, ঠিক মনে হচ্ছে যে এগুলো আমার সব চোখের সামনে দিয়ে ভাসতেছে। ক্যাম্পাস জুড়ে হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের ছবি, পাশে সহপাঠীদের হাতে লেখা চিঠি, অসমাপ্ত কিছু গল্প আর বুক ভাঙা কিছু স্মৃতি। প্রতিটি ছবির দিকে তাকালেই মনে হয় তারা হয়তো ডাকলেই আবার ক্লাসে ফিরে আসবে। প্লেনের শব্দটা শুনলে আমার অনেক খারাপ লাগে, মানে চিৎকার দিয়ে উঠি, মানে প্লেনের আওয়াজটা শুনলে আমার ভয় লাগে একটু বেশি। আমি ওই দিন বারান্দায় ছিলাম ওই বিল্ডিং এ, আর আমার 40+ বারান্দা। যখন যুদ্ধ বিমান যায় তখন একটু বেশি শব্দ হয়, তখন একটু ভয় লাগে। 1 বছরেও শুকায়নি কোনো মায়ের চোখের জল, থামেনি বাবার অপেক্ষা। শিক্ষক ভুলতে পারেননি প্রিয় শিক্ষার্থীর শেষ হাসি, বন্ধু মেনে নিতে পারেনি খালি হয়ে যাওয়া পাশের বেঞ্চটি। ওর মেন সমস্যাটা হচ্ছে ও এত ট্রমাটাইজড যে ওর পিটিএসডি, ওসিডি এগুলো হয়ে গেছিল, যার জন্য ওকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিমানের ত্রুটি ছিল, পাইলটের অজ্ঞতা ছিল, যে কমান্ড দিয়েছে তার কমান্ডিং এর প্রবলেম ছিল। বাট এইসবের জন্য তো আমাদের নিষ্পাপ বাচ্চাগুলো কেন দায়ী থাকবে? আমাদের এতগুলো বাচ্চা মারা গেছে। এই শোকের অংশ হিসেবে উত্তরা সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 16টি শাখায় পালন করা হয় 1 দিনের ছুটি। অভিভাবকদের দাবি এখনো মূল্যায়ন হয়নি, তাই নতুন সরকারের দিকে তাকিয়ে তারা। নতুন সরকারের কাছে আমার চাওয়া হয়েছে আমাদের এটা হেলথ খাত দক, ভালো চিকিৎসাটা করক, কোনো উন্নত চিকিৎসা করক, আর ভবিষ্যৎ উনি যেন লেখাপড়া করিয়া দেন, ভবিষ্যৎ একটা সরকারি চাকরি পাই মতন ওনারা এটা ব্যবস্থা করিয়া দেন। 1 বছর পেরিয়ে গেছে, সময় এগিয়েছে, জীবনও থেমে নেই। কিন্তু ক্যাম্পাসের কিছু বেঞ্চ, কিছু করিডোর আর কিছু হৃদয় আজও ঠিক 1 বছর আগের সেই বিকেলেই আটকে আছে, যেখানে প্রতিটি ফুল নীরবে বলে যায় তোমরা নেই, কিন্তু তোমাদের স্বপ্ন, হাসি আর স্মৃতি কখনো হারিয়ে যাবে না। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ভয়ভীতি জয় করে মানবতার সেবায় এগিয়ে আসার উদাহরণ হয়ে থাকবে মাইলস্টোন ট্র্যাজেডি। রাজধানীতে এক স্মরণ সভায় কথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। আর মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর। এই দিনে হাসি আনন্দে মুখর শিক্ষাঙ্গন মুহূর্তেই পরিণত হয়েছিল আগুন, ধোঁয়ার, আর্তনাদের বিভীষিকাময় জনপদে। ভয়াবহ বিমান বিধ্বস্তের ওই ঘটনায় পাইলট, 1 জন শিক্ষিকা এবং 28 শিক্ষার্থী সহ 36 জন প্রাণ হারান।
দিনটি উপলক্ষে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্মরণসভায় প্রিয় সন্তান ও স্বজনহারাদের হৃদয় বিদারক আর্তনাদে প্রাণ কাঁদে সবার। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়েও আমার কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করেছে। সেদিনের সেই ভয়াবহ ছবি আর মনে করতে চাই না। আমার পূর্বের আকার তো আর ফেরত পাবো না। যারা নীতি নির্ধারক আছে তাদের উচিত এই জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমলে আনা। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত ও আহতদের পাশে থাকার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন তাদের জীবনের উন্নতির জন্য এবং রিহেবিলিটেশনের জন্য যদি কিছু করতে হয় ইনশাল্লাহ আমরা আমাদের সরকারের পক্ষ থেকে করব। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডি বেদনা ও কষ্টের সঙ্গে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে তা ইতিহাসে বিরল। স্মরণসভায় উপস্থিত ছিলেন ভারত ও যুক্তরাজ্যের হাইকমিশনার, চীনের রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরা। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক জানিয়ে যে কোনো বিপদে বাংলাদেশের পাশে থাকার কথা বলেন তারা। যারা বেঁচে আছে ওদের ট্র্যাজেডিটা আমরা ভাবতে পারি না। We may continue to stand together as close neighbors and as people bound by deep ties of history, humanity and friendship. One year has passed. ঘটনাটি খুবই ভয়াবহ ও হৃদয় বিদারক ছিল। বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে একদল চীনা চিকিৎসক কাজ করেছিল। যে কোনো বিপদে চীন বাংলাদেশের পাশে থাকবে। পরে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত আহতদের স্বজনদের খোঁজ খবর নেন ডাক্তার জুবাইদুর রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণাঞ্চল সহ কয়েকটি বিভাগে জলাবদ্ধতার শঙ্কা থাকলেও আপাতত বড় কোনো দুর্যোগের আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। বর্ষাকালের ছন্দে ভিজছে জনপদ। দিনের বিভিন্ন সময় থেমে থেমে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও নগর জীবনে বাড়ছে ভোগান্তি। কোথাও জমছে পানি, ঘটছে জলাবদ্ধতাও। তবে জুলাই মাসে এমন বৃষ্টিপাতকে মৌসুমের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবেই দেখছেন আবহাওয়াবিদ। আগামী কয়েকদিন ওই রকম এক্সট্রিম লেভেলের বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা নেই। যে বৃষ্টি হবে অনেকটা নর্মাল বৃষ্টি, তো দক্ষিণাঞ্চল যেহেতু বেশি বৃষ্টি হবে ওই সব জায়গাতে আপনার সাময়িক জলবদ্ধতা হতে পারে। বিগত কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও আগামী 3 থেকে 7 দিন দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দেন তিনি। আগামী 2-3 দিন বৃষ্টি উত্তরাঞ্চলে কিছুটা কম হবে যা দেখা যাচ্ছে। মেন বৃষ্টি আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম হবে। আর ভারী বর্ষণ যেটা আছে এটা বিক্ষিপ্ত হয়ে মানে দেশের অনেক জায়গায় হবে। বর্ষার বৃষ্টি স্বস্তির পাশাপাশি সাময়িক ভোগান্তিও বয়ে আনতে পারে। তবে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছেন না আবহাওয়াবিদ। 5 তারিখ থেকে 11 তারিখ যে ধরুন টানা বৃষ্টি। মানজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পোল্ট্রি খামারি ও ডিলাররা। নরসিংদী পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ব্যানারে সকালে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শতাধিক পোল্ট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন। বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব, পোল্ট্রি খাদ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান তারা। এক পর্যায়ে উৎপাদিত ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান তারা। খামারিরা বলেন, প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এদিকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে আয়োজিত মহাসমাবেশে অংশ নিতে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন শত শত কৃষক। মঙ্গলবার দিল্লিমুখী শত শত কৃষককে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে আটকে দেয় পুলিশ। পরে সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষকরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে দিল্লিতে সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। দেশ বাঁচাও মোর্চার ব্যানারে আয়োজিত এই মহাপঞ্চায়েতে পাঞ্জাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশের বিভিন্ন কৃষক সংগঠন অংশ নিচ্ছে। তাদের দাবি, প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে দেশের কৃষি ও দুগ্ধ খাত বড় ধরনের সংকটে পড়তে পারে। কৃষক নেতাদের আশঙ্কা,
যুক্তরাষ্ট্রের ভর্তুকিপ্রাপ্ত কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার উন্মুক্ত হলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। ভারতে প্রথমবার ডেঙ্গু টিকার বাজারজাত করার অনুমোদন দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়ো ফার্মাসিউটিক্যালসের তৈরি কিউডেঙ্গা দেশটিতে অনুমোদন পাওয়া প্রথম ডেঙ্গু টিকা হতে যাচ্ছে। 4 থেকে 60 বছর বয়সীরা এই টিকা নিতে পারবেন। 3 মাসের ব্যবধানে 2 ডোজ নিতে হবে। কোম্পানির দাবি, টিকাটি ডেঙ্গু ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দেবে। ভারতে ডেঙ্গু সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় এমন সময়ে এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2 দশকে দেশটিতে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 11 গুণ বেড়েছে। বিশ্বব্যাপী ডেঙ্গু রোগীর প্রায় 1/3 ভারতের। শুরু হলো নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা। রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় মে মাসে সিলেট থেকে নতুন করে স্পোর্টসের যাত্রা শুরু হয়েছিল। উপজেলা ও জেলা পেরিয়ে বিভাগীয় ধাপ সফলভাবে শেষ করে এখন জাতীয় পর্যায়ে চূড়ান্ত খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অসাধারণ নৈপুণ্য দেখানো ক্ষুদে ক্রীড়াবিদরা চিহ্নিত করে বিকেএসপিতে ভর্তির ব্যবস্থার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এবার আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শিরোপা হাতছাড়ার পাশাপাশি বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবলাররা। এরই মধ্যে একজন আইনজীবীও নিয়োগ দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। নিউ জার্সি স্টেডিয়ামে তখন বিশ্বজয়ের উৎসবে স্প্যানিশরা, কিন্তু উদযাপনের সেই মুহূর্তেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা, যার মূল কেন্দ্রে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে এই মিডফিল্ডার স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া ও গাভির সাথে বাগবিতণ্ডায় জড়ান। মুহূর্তেই তার রূপ নেয় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। প্রথমে গার্সিয়ার গলা চেপে ধরেন, পরে গাভিকে মাটিতে আছড়ে ফেলে চেপে ধরেন পারেদেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দুদলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। পরে অবশ্য দলটির প্রধান কোচ স্কালোনি এসে পরিস্থিতি সামাল দেন। ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ম্যাচ পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারী নিয়োগ করেছে। তদন্তকারীর প্রতিবেদন জমা দেওয়ার পরই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানায় ফিফা। উৎস রশিদ, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।